হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ আই এম দ্য মোস্ট বিউটিফুল কাউন্ট এর এপিসোড 1। এটা শুরু করার আগে এর প্লট সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ড্রামাটা হলো প্রিন্স নামের এক আইডলকে নিয়ে, যে বর্তমান লাইফ থেকে 100 বছর পূর্বে তার পাস্ট লাইফে চলে যায় এবং সেখানে সে একজন সুন্দর কাউন্ট হিসেবে নিজের পরিচয় পায়। যাই হোক, এখন আমরা ড্রামায় ফিরে আসি। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সানিয়া নামক এক জায়গায় একটা কনসার্ট হচ্ছে এবং সেখানে প্রিন্স নামক এক আইডলের কথা বলা হয় যে আপনারা আজ এমন এক সিঙ্গারের সাথে মিলিত হতে যাচ্ছেন যে এমন একজন মানুষ যাকে অর্ধেক মানুষ ভালোবাসে এবং বাকি অর্ধেক মানুষ হেট করে। সে যে শোতেই পার্টিসিপেট করুক না কেন এবং যে লুকেই আসুক না কেন, পরের দিন সকালে ঠিক ওই পুলিশ তার দরজায় কড়া নাড়ে। বাট তাতে তার কিছু যায় আসে না। এখন সে সময় সে স্টেজে আসতে যাচ্ছে এবং মহিলাটি বলে, প্লিজ ওয়েলকাম প্রিন্স, এবং তার নতুন সং দিস ইজ মি। এরপরে আমরা স্টেজে প্রিন্সকে দেখতে পাই, সে ডান্স করে এবং তার সেই দিস ইজ মি গানটি গাইতে থাকে এবং তাকে লাল ড্রেসে অনেক হট লাগছিল এবং তার যত ভিউয়ার্স ছিল তারা অনেক খুশি হয়েছিল এবং হাতে তালি দিচ্ছিল। এরপর দেখা যায় সবশেষে সে তার ফ্রেন্ডসদের সাথে এবং ফ্যানদের সাথে ছবি তুলছিল এবং সেগুলো সে তার সেভ করে রাখছিল ফোনে। তাকে অনেক হাসি খুশি লাগছিল। এরপরে সে তার সেই ছবিগুলো দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং সেখানে তার ম্যানেজার নাটের সাথে তার দেখা হয়। তাকে দেখা মাত্রই সে ম্যানেজারকে বলে, আমার কিছু ছবি তুলে দাও, এবং ম্যানেজার মোবাইল হাতে নিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, তুলে দিচ্ছি, তুমি ঠিকঠাকভাবে পোজ দাও। এ কথা বলে সে প্রিন্সের অনেকগুলো ছবি তুলে দেয়। প্রিন্স বলে, দেখি দেখি ছবিগুলো কেমন হয়েছে। দেখে আর বলে, আগে তাকে আমাকে ছবিগুলো পাঠাতে দাও, এবং বলে প্রিন্স এখন রেডি, আর নিজে নিজেই বলে, দেখো ওই লোকগুলোর দিকে, ওখানে লোকে একদম পরিপূর্ণ। প্রিন্স ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তারা কি আমার ফ্যান? ম্যানেজার বলে, তারা হেটার্স, তুমি কি রেডি তাদের ফেস করার জন্য? ম্যানেজারের কথা শুনে প্রিন্সের মুখটা ছোট হয়ে যায়। তারপর সে ম্যানেজারের সাথে বেরোয় এবং বাইরে ওর যত হেটার্সরা থাকে তারা ওকে বিভিন্নভাবে অপমান করতে থাকে, কিন্তু প্রিন্স কিছুই মনে করে না, সে ভিড় ঠেলে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় সে একটি মহিলা ওয়াশরুম ইউজ করছে। তখন ওখানে একটা মেয়ে আসে এবং বলে, তুমি জানো না এটা ফিমেল ওয়াশরুম, তুমি এখানে কেন? প্রিন্স তখন বলে, এই পৃথিবীর মানুষ কবে যে পুরুষ মহিলার ভাগাভাগি বন্ধ করবে? কথা বলে সে ওখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় প্রিন্স একটা গে ক্লাবে যায় এবং সবাই তাকে ওয়েলকাম করে, বলে ওয়েলকাম টু হ্যাভেন প্রিন্স। এরপর প্রিন্সের হাতে চুটকি বাজাতেই সকলে তাদের টি শার্টটা খুলে ফেলে এবং প্রিন্স ওদের সাথে সবার সাথে ড্রিঙ্কস করে এবং ডান্স করে। এরপর সে এক ছেলের সাথে একটু বেশি ঘনিষ্ঠ হতে যেতে নিতেই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় এবং ছেলেটি ওকে সোফার উপরে ফেলে দেয়। এরপরে যখন ওর ঘুম ভাঙে তখন দেখে ও অপরিচিত একটা জায়গায় আছে। ও চারদিকে দেখে এবং উঠে বসে আর বলে, এই জায়গাটা কোথায়? এটা কি ওই ছেলেটার বাড়ি যার সাথে কাল রাতে আমি ছিলাম? এরপর আবার চারদিকে তাকিয়ে বলে, কাল রাতে আমি কার সাথে গিয়েছিলাম? এরপর সে পর্দার আড়াল থেকে জেডকে দেখতে পায়, যে তার সার্ভেন্ট, এবং মনে মনে বলে, এটা কি সেই লোকটা যার সাথে আমি গতকাল রাতে ছিলাম? এরপর অন্যান্য কিছু সার্ভেন্ট তার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করে এবং তাকে দেখেই ভূত ভূত বলে চিৎকার করে ওখান থেকে চলে যায়। আর তারা যাওয়ার সময় তাদের সবকিছু ফেলে যায়। ওদের চিৎকার শুনে জেডের ঘুম ভেঙে যায় এবং প্রিন্সও তাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। প্রিন্স তখন রেগে বলে, ভূত কি কখন এত সুন্দর হয়? এরপর প্রিন্সের সেটার দিকে তাকায় এবং বলে, ওই লেকগুলোর কি সমস্যা? তারা এমন চিৎকার করলো কেন? জেড তখন বলে, তারা আপনাকে দেখে ভয় চিৎকার করছে। জেড আবার বলে, আচ্ছা আপনি কি আসলেই বেঁচে আছেন? জেডকে অনেক খুশি দেখা যায়। প্রিন্স রেগে বলে, আমি মরে গেছি? আরও বলে, কুইন তো সহজে মরে না বেবি, এবং এটা কোন জায়গা? এবার জেডকে প্রিন্স আবার জিজ্ঞাসা করে, এটা কি তোমার বাড়ি? জেডকে কথা বলার সুযোগ না দিয়ে প্রিন্স আবার বলে, তার মানে গত রাতে আমি তোমার সাথে ছিলাম? আমাদের মাঝে কি কিছু হয়েছে? জেড অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হবে আপনার সাথে স্যার? এবং আরও বলে, এটা আপনার রুম স্যার। প্রিন্স অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা আমার রুম? এরপর প্রিন্স বেড থেকে উঠে দাঁড়ায় এবং হেঁটে সামনে যায়। তখনই তার পায়ে লাগে ওই সার্ভেন্টগুলোর রেখে যাওয়া খাবারের পাত্রগুলো এবং কোমরে হাত দিয়ে জিজ্ঞাসা করে, এটা কি কোনো স্পা? কিন্তু আমি তো কোনো স্পা বুক করিনি, কারণ আজ আমার সারাদিন রিহার্সেল ছিল। এরপর তার চোখ পড়ে আয়নার দিকে এবং তার চুল কালো দেখে সে অবাক হয়ে যায় এবং চিৎকার দিয়ে বসে পড়ে। এরপর উঠে দৌড়ে আবার আয়নার কাছে যায়। এরপর সে দ্রুত তার চুলগুলো ঠিক করতে থাকে আর এইসব দেখে জেট অবাক হয়ে শুধু তাকে দেখতেই থাকে এবং বলে, কে আমাকে এরকম ড্রেস আপ করিয়েছে? এরপর হঠাৎ করে প্রিন্সের মুড ভালো হয়ে যায় এবং বলে, আমি বুঝতে পেরেছি, এটা একটা রিয়েলিটি শো, কিন্তু তাই বলে কি তাদের এত দূর যাওয়া উচিত হয়েছে? তারা আমাকে ড্রাগ দিয়ে আমাকে ট্রেডিশনাল পোশাক পরিয়েছে, আমার সম্পূর্ণ লুকটাই চেঞ্জ করে ফেলেছে। এবং বলে, ক্যামেরা ক্যামেরা কোথায়? তারা মনে হয় ক্যামেরাটা ভালো জায়গায় লুকিয়েছে। জেড তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। প্রিন্স তখন ওর দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি সার্ভেন্টের চরিত্রে অভিনয় করছো, তাই তো? ওকে, তুমি অভিনয় করতে চাও? তাহলে চলো আমি তোমাকে দেখাই কিভাবে এটা করতে হয়। এরপরে প্রিন্স আবার বলে, যেহেতু এসো আমার থেকে এতটা নিচ্ছে, আমিও এর ডাবল ফি ডিমান্ড করবো ডার্লিং। যেহেতু আমরা এটা করতেই যাচ্ছি, আমার ফুল ডিবা তোমাদের এবার দেখাবো। এরপর প্রিন্স একা একাই 1 2 3 অ্যাকশন বলে রুমের বাইরে চলে যায়। এটা তখন পেছন থেকে বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? প্রিন্স বাইরে আসে এবং চারপাশটা দেখে, বলে, ওয়াও কি সুন্দর। সেখানে তখন অনেক সার্ভেন্ট কাজ করছিল। তারা প্রিন্সকে দেখে ভয় পেয়ে যায় এবং সবাই সবার কাজ বন্ধ করে ওখান থেকে পালিয়ে যেতে নেয়।
প্রিন্স তখন জেডকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই শোটা কি কোনো নির্দিষ্ট পিরিয়ডের উপর হচ্ছে নাকি? এবং নিজেই বলে, তাহলে আমার ক্যারেক্টারের নাম কি হওয়া উচিত? নিজে নিজেই আবার বলে ওঠে, উবন, না লেডি কারাকেট, নাকি নাং ওয়ান্তন। তখনই বাইরে থেকে কেউ একজন ওয়ার্ডেস বলে ডাকে। প্রিন্স তখন মুখ ভেঙচিয়ে বলে, কার নাম? এটা এত ওল্ড ফ্যাশনেড কেন? তখনই সেখানে প্রিন্সের বাবা চলে আসে এবং বলে, সিরিয়াসলি তুমি মরে যাওনি? প্রিন্স তাকে দেখে হেসে বলে, হ্যালো আঙ্কেল, আপনি কোন চরিত্রে অভিনয় করছেন স্যার? জেড প্রিন্সের কথা শুনে অবাক হয়ে ভয়ে ভয়ে তাদের দিকে তাকায়। ওর বাবা তখন ওর কাছে এসে বলে, তুমি উঠতে না উঠতেই পাগলের মতো হয়ে গেছো কেন? তোমার মরে যাওয়া উচিত ছিল। তুমি মরে গেলেই আমরা সবাই বেঁচে যেতাম। এখন তুমি এই বাড়ির জন্য একটা অভিশাপ ছাড়া কিছুই না। প্রিন্স অ্যামাজড হয়ে বলে, আপনি অনেক এনার্জেটিক। সত্যি করে বলুন তো আপনি কোন রোল প্লে করছেন? আমাকে বলুন যাতে আমি তাল মিলিয়ে অভিনয় করতে পারি। তখন জেডের দিকে তাকিয়ে বলে, তুমি বলো এই আঙ্কেল কোন রোল প্লে করছে যাতে আমি ম্যাচ করে আগাতে পারি? জেড বলে, সে আপনার বাবা স্যার। প্রিন্স বলে, বুঝেছি, সে টিপিক্যাল বাবাদের মতো, যে কুইয়ার পছন্দ করে না। এরপর প্রিন্স আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কিভাবে অভিনয় করতে হয়। এরপর প্রিন্স অভিনয় করে ওর বাবার পায়ের কাছে পড়ে যায় এবং তার পা দুটি ধরে বলে, বাবা, আপনার ছেলে এখনো শেষ হয়ে যায়নি। যতদিন না আমার স্বপ্ন পূরণ হয়, যেদিন আমি 7 গ্র্যানি অ্যাওয়ার্ড জিতবো একটা একটা করে সবকটা, সেদিনই আমার কাজ শেষ হবে। ওর বাবা হতেই ওর বাবা ওর থেকে পা ছাড়িয়ে নেয় এবং প্রিন্স পড়ে যায়। প্রিন্স যখন উঠে দাঁড়ায় তখন বলে, কি বিশ্বাস হচ্ছে না আপনার মাই ডিয়ার ফাদার? তাহলে শুনুন আমার একক গান, দেখেন এটা কোনো অ্যাওয়ার্ড জিততে পারে কিনা। কথা শুনে ওর বাবা এবং যে সবাই অবাক হয়ে যায়। এরপর একটা চৌকির উপরে উঠে দিস ইজ মি গানটা গাইতে থাকে এবং নাচা শুরু করে এবং ওর বাবা আর জেড সহ বাকি সার্ভেন্টগুলো অবাক হয়ে দেখতে থাকে। গান এবং নাচ শেষ হতেই প্রিন্স বলে, কেমন ছিল? অনেক ফ্যাবুলাস ছিল, তাই না? প্লিজ হাতে তালি দিন। একথা বলে নিজেই হাতে তালি দেওয়া শুরু করে এবং আরও বলে, আমার জন্য হাতে তালি দিন। ওর কথা শুনে সার্ভেন্টগুলো হাতে তালি দেয়। এবার প্রিন্স ওর বাবার দিকে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় এটা ভালো ছিল? একথা বলার সাথে সাথে ওর বাবা তার হাতে থাকা লাঠি দিয়ে একটা বাড়ি দেয় প্রিন্সকে এবং প্রিন্স পরে নিচে দেয় এবং ব্যথার জায়গাটা হাত দিয়ে ধরে রাখে। তখন জেড ওর কাছে যায় আর ওকে ধরে। প্রিন্স তখন রেগে বলে, আঙ্কেল, এটা কোন ধরনের অভিনয়? আপনি তো আপনার সহ অভিনেতাকে সাপোর্টই করছেন না। ক্যামেরা অ্যাঙ্গেল বলতেও তো কিছু আছে, তাই না? তারপর ওর বাবা রেগে বলেন, নিশ্চয়ই তোমাকে ভূতে ধরেছে। আমি তোমাকে এমন মারা মারবো যতক্ষণে না ওই ভূত তোমার শরীর ছেড়ে চলে যায়। এর কথা বলেই পিটানো শুরু করে এবং ভূত মনে করে বলে, আমার ছেলে শরীর ছেড়ে চলে যাবে কিনা বল। পিটানো দেখে জেড এসে প্রিন্সের উপর পড়ে এবং সব বাড়িগুলো জেডের গায়ে পড়ে। প্রিন্সের বাবা জেডকে বলে, তুমি আমার পথ থেকে সরে যাও, সরে যাও এখন এখান থেকে। অন্যান্য সার্ভেন্টগুলো ভয়ে কুঁকড়ে যেতে থাকে এরকম পিটানি দেখে এবং প্রিন্সের বাবা আবারও বলে, আমার ছেলে শরীর ছেড়ে চলে যাবে কিনা বল। এবার হঠাৎ করে প্রিন্স জেডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং উঠে দাঁড়িয়ে বলে, অনেক হয়েছে, এবার বন্ধ করো এসব। এরকম নাটক করার দরকার নেই। যেখানেই লাঠি চলে কথা বলে প্রিন্স বাবার হাত থেকে লাঠিটা নেওয়ার চেষ্টা করে এবং আরও বলে, এসব খেলা বন্ধ করুন। ওর বাবা বলে, খেলা বন্ধ করবো? একথা বলে রেগে লাঠিটা দিয়ে জোরে একটা বাড়ি মারেন প্রিন্সকে এবং প্রিন্স নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জেড ভয় পেয়ে স্যার স্যার বলে ডাকে। প্রিন্সের বাবা তখন বলে, ওকে ঘরে নিয়ে বন্দি করে রাখো, ওকে বাইরে বের হতে দিও না। বাইরে বের হলেই আমার মান সম্মান চলে যাবে গ্রামের লোকদের কাছে। এমন একটা ছেলে থাকা এমনিতেই লজ্জার। জেড আস্তা বলে। এরপর প্রিন্সের বাবা ওখান থেকে রেগেমেগে বেরিয়ে যান এবং জেড প্রিন্সকে স্যার স্যার বলে ডাকতে থাকে। এরপরের নিচে আমরা একজনকে দেখতে পাই যে উপরের দিকে তাকিয়েছিল। উপরে কি হচ্ছে সবকিছুই সে বুঝতে পারছিল। এর পরের দৃশ্যে দেখা যায় যে জেড প্রিন্সকে ডেকেই চলেছে এবং ঘুমের ভেতর একটা গভীর জঙ্গলে প্রিন্স পৌঁছায় এবং আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। একটু পরেই তার মতো একজন তার সামনে হাজির হয়। প্রিন্স তাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর আমি কোথায় আছি আমাকে বলো প্লিজ। তখন সেই আত্মাটা বলে, তুমিই আমি এবং তুমি এখন আমার বাড়িতে আসো এবং তোমাকে অবশ্যই আমার স্বপ্নটা পূরণ করতে সাহায্য করতে হবে। প্রিন্স তখন জিজ্ঞাসা করে, কিসের আকাঙ্ক্ষা? তুমি কি চাও আমার কাছে? তখন ওর আত্মাটা বলে, আমার ডিজায়ার যেটা তোমার ডিজায়ারও সেটা। এই কথাটা বারবার বলতে বলতেই আত্মাটা ভ্যানিশ হয়ে যায়। এরপরে জেট যখন সামনে তাকায় তখন কাউকে দেখতে পায় না। তখন প্রিন্স রেগে বলে, ফিরে আসো আমার কাছে, আমার কথা এখনও শেষ হয়নি। এই কথাটা বলতে বলতে বারবার সে বলতে থাকে। এরপর হঠাৎ করে এক চিৎকার করে প্রিন্স শোয়া থেকে উঠে বসে। জেড তখন বলে, স্যার, আমি আপনার জন্য মেডিসিন রেডি করেছি। আপনি এখন কেমন ফিল করছেন স্যার? প্রিন্স তখন বলে, আমাকে সিরিয়াসলি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে দাও আগে। একদমই মজা করবে না আমার সাথে। যা জিজ্ঞাসা করবো তা সত্যি সত্যি উত্তর দিবে। এবার প্রিন্স জিজ্ঞাসা করে, এই জায়গাটা কোথায়? জেড তখন বলে, এটা চাওফারাইয়া সিংহা খান এর বাড়ি। জেড তখন জিজ্ঞাসা করে, এটা কি কোনো লোকের নাম? জেড তখন বলে, এটা আপনার বাবার ফুল নেম। তখন বলে, শেষ সিংহাকারণের একজন গভর্নর। আপনার কি কিছুই মনে নেই স্যার? প্রিন্স তখন জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে সানিয়া এই কান্ট্রির কোনখানে অবস্থিত? সিংহাকরণের। জেড বলে, সানিয়া? আমি কখনো এই নাম আগে শুনিনি স্যার। সিংহাকরণ থানাপুরে অবস্থিত স্যার। থানাপুরের নাম শুনে প্রিন্স অবাক হয়ে যায় এবং নিজে নিজেই বলে, থানাপুরা?
একটা কিংডম যেটা সানিয়ার আগে অবস্থিত ছিল। এরপর প্রিন্স তার কলেজে একটা ক্লাসের কথা মনে পড়ে, যেখানে ম্যাম তাদেরকে হিস্ট্রি পড়াচ্ছিল। তখন সে তার অন্য বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। সেটা দেখে ম্যাম তাকে ডাকে এবং জিজ্ঞাসা করে যে সানিয়ার পূর্ব নাম কী ছিল। তখন প্রিন্স বলে টেম্পুরা। ওর কথা শুনে সবাই হেসে ফেলে, কারণ ওর উত্তরটা ভুল ছিল। এবার ম্যাম বলেন, এখন লাঞ্চ টাইম, তোমার মনে হয় ক্ষুধা লেগেছে তাই উল্টাপাল্টা বকছো। ওটা টেম্পুরা হবে না, ওটা থানাপুরা হবে, মনে থাকে জানো, ঠিক আছে? এবার ম্যাম আবার বলেন, আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো ওখানকার সর্বশেষ রাজা কে ছিলেন? তখন সবাই জবাব দেয়, কিং সায়াসেড। এরপরে প্রিন্স আবার বাস্তবে ফিরে আসে এবং জেডকে বলে, কিং সায়াসেড বর্তমান রাজা। ওর কথা শুনে প্রিন্স দু হাতে বছর গুনে দেখে 100 বছর পূর্বে ফিরে এসেছে এবং বলে, ও মাই গড, সত্যি কি আমি 100 বছর পূর্বে ফিরে এসেছি? তখন সে সবাইকে কান চেপে ধরতে বলে। সবাই কান চেপে ধরে। তখন প্রিন্স প্রচণ্ড জোরে চিৎকার করে। কান চেপে ধরে রাখার সত্ত্বেও অনেকের কানে সেই শব্দটা সহ্য করতে না পেরে তারা ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় জেড খাবার রেডি করছিল প্রিন্সের জন্য। প্রিন্স বসে বসে কাশছিল। তখন জেড বলে, স্যার, ওই লাইম পানিটা আপনার জন্য, এটা খেলে আপনার গলা ঠিক হয়ে যাবে। প্রিন্স জেডকে ধন্যবাদ জানায় এবং মগটা নিয়ে সেই পানিটা খেয়ে নেয় এবং জেড বলে, আপনি কিছু মনে করবেন না স্যার, আমার মনে হয় মেডিসিনের প্রভাবে এরকম হয়েছে। এই মেডিসিনই আপনার চিন্তাভাবনাগুলো উল্টোপাল্টা করে দিচ্ছে। এজন্য আগে আপনি কিছু খেয়ে নিন। আপনার পেট ভরা থাকলে আপনার মেমোরিও চলে আসবে। এরপর জেড খাবারের ঢাকনাগুলো তুলতে থাকে এবং খাবারগুলো দেখে প্রিন্স বলে, ওয়াও, এগুলো দেখতে অনেক বেশি ডেলিশিয়াস মনে হচ্ছে। এরপর প্রিন্স জেটের কাছে স্পুন এবং ফর্ক চায়। বাট জেড বলে, আপনি তো হাত দিয়ে খেতেই অভ্যস্ত স্যার। প্রিন্স বলে, আমার হাত দিয়ে? যেমন করে আমরা স্টিকি রাইস খাই আমার আঙুল দিয়ে তুলে সেরকম? এ কথা বলে যখন প্রিন্সের খাবারে হাত দিতে নেয়, তখনই জেড বলে, খাবার আগে অবশ্যই আপনার হাতটা সুন্দর করে ধুয়ে নিতে হবে স্যার। এই বলে সে একটা পাত্রের ভেতর প্রিন্সের হাতটা ধুয়ে দেয় এবং ভালোভাবে মুছিয়ে দেয়। জেডের হাত ধোয়ানোর সময় প্রিন্স মনে মনে ভাবতে থাকে, এটা যদি পূর্বেকার সময় হতো তাহলে আমি নিশ্চিত ভেবে নিতাম যে এই লোকটা আমার প্রেমে পড়েছে। এই কথা ভেবেই প্রিন্সের পেটের ভেতর প্রজাপতি উঠতে থাকে। তখন জেড বলে, আপনার হাত ধোয়া হয়ে গেছে স্যার, আপনি এখন খেতে পারেন। এরপরে প্রিন্স যখন খাবার হাতে নেয় তখন জেড বাধা দিয়ে বলে, স্যার, আপনি এভাবে তো খান না। কথা বলে সে 3 আঙুল দিয়ে ভাত নিয়ে প্রিন্সকে খাইয়ে দেয় এবং বলে, এভাবে খেতে হয়। তখন প্রিন্স বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। এরপর জেড ওখান থেকে উঠে চলে যেতে নিলে প্রিন্স বলে, তুমি এখানেই থাকো, আমরা অনেক সময় ধরে কথা বলছি, কিন্তু তোমার নামটাই তো আমার জানা হলো না, তোমার নাম কি? জেড তখন বলে, আমার নাম জেড। আপনার নামটাও কি আপনার মনে নেই স্যার? প্রিন্স তখন বলে, কোনো কিছুই আমার মনে নেই এবং আমার নিজের নামটাও মনে নেই। আমি কি আমি সেটাও জানি না। জেড তখন বলে, আপনার নাম কাউন্ট অরাডেস অরাকিড সামনান, ছোট করে ডাকা হয় কাউন্ট অরাডেস। প্রিন্স তখন একটু দুঃখী হয়ে বলে, এত বড় নাম এবং এত ওল্ড ফ্যাশনেড। জেড তখন বলে, এই মেডিসিনটা আসলেই অনেক কার্যকরী, এটা আপনার মেমোরিকে একদম ক্লিন করে দিয়েছে স্যার। বাট ভালোই হয়েছে আপনি এখন সুস্থ আছেন, মরে যাওয়ার থেকে কোনো কিছু মনে না রাখতে পারা অনেক ভালো। জেড আবার বলে, আপনি জানেন স্যার, আপনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কান্না করতে করতে আমার প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এবার প্রিন্স বলে, এখন যেহেতু সময় আছে তাহলে আমাকে বলো আসলে কি হয়েছিল এবং এটা কী ধরনের ড্রাগস এবং আমি কোন মেডিসিন খেয়েছিলাম। জেড তখন বলে, লর্ড বানজং বলেছে আপনি হার্টব্রোকেন হয়ে গিয়েছিলেন, তাই আপনি বিষ খেয়ে মরে যেতে চেয়েছিলেন। কাউন্ট কুসল, সেই লোক যে আপনাকে পেয়েছিল, সে নিজে আপনার বডি এখানে এনেছিল। প্রিন্স তখন একা একা বলে, হার্টব্রোকেন এবং তারপর আমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওর অ্যাড্রেস কি ডিপ্রেশনে ছিল? এরপর প্রিন্স জেডকে আবার জিজ্ঞাসা করে, আমি কার সাথে রিলেশনে ছিলাম? জেড তখন বলে, সেটা কেউ জানে না স্যার, আপনি কখনোই কাউকে বলেননি, বাট শহরের সবাই একটা লোকের ব্যাপারেই কথা বলছে। প্রিন্স তখন জিজ্ঞাসা করে, কে সে? জেড বলে, সে হলো লর্ড কুসল। সবাই বলাবলি করে যে আপনি এবং লর্ড কুসল। বলতে বলতেই থেমে যায়। তখন প্রিন্স বলে, থেমে গেলে কেন, বলো তারপরে কি হয়েছে? এরপরে যেটা আবার বলে, তারা বলে যে আপনি এবং লর্ড কুসল আপনারা গোপনে রিলেশনে ছিলেন। প্রিন্স তখন মনে মনে বলে, লর্ড কুসল নামটা খুবই পরিচিত লাগছে, যদি আমি তার সাথে দেখা করতে পারি তাহলে মনে হয় ফাইন্ড আউট করতে পারবো যে ঠিক কী হয়েছিল। প্রিন্স জেডকে বলে, তুমি আমাকে কাল লর্ড কুসলের কাছে নিয়ে যাবে। এরপর দেখা যায় জেড এবং প্রিন্স বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু সবাই অদ্ভুতভাবে তাদের দিকে তাকাচ্ছিল। এরপর এক দোকানে ওড়না জাতীয় একটা কাপড় দেখে তার খুব পছন্দ হয় এবং সেটা সে কিনে নেয়, এরপর গায়ে জড়িয়ে নেয়। বনের মধ্যে দিয়ে যেতে যেতে সে জেডকে ডাকে এবং বলে, দেখো তো আমাকে কেমন লাগছে? জেড বলে, আপনাকে খুব সুন্দর লাগছে। প্লিজ যখন চারদিকে তাকিয়ে বলে, এই রাস্তাটা বনের ভেতরে যাওয়ার রাস্তা না? জেড হ্যাঁ বলে, আমরা তো লর্ড কুশলের বাড়িতে যাব, তাহলে এদিকে কেন যাচ্ছি? প্রিন্স তখন বলে, তার বাড়ি বনের ভিতরে, সেটা বাড়ি নাকি বন্দীদের রাস্তা না। জেড বলে, লর্ড কুশলে একটু অন্য রকমের মানুষ, সে সবার সাথে মিশে না। তখনই তার পিছনে থেকে চোর চোর বলে ডাক শুনতে পায়। একজন লোক দূরে যে চিৎকার করে বলছে, কেউ চোরটাকে ধরতে সাহায্য করা। তারা দেখতে পায় একটা ছেলে একটা কাপড় গায়ে জড়িয়ে দৌড়াচ্ছে এবং তার পিছন পিছন লোকটা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। তাদের কাছে আসতেই প্রিন্স তার পা দিয়ে ল্যাং মেরে ছেলেটাকে নিচে ফেলে দেয়। এরপর জেড ছেলেটাকে ধরে বসে এবং লোকটার কাছে এসে, এটা একটা পুরোনো কাপড়, এটা তোমার চুরি করতে হবে। কাপড়টা টেনে নিয়ে বলে, আমার কাপড়টা আমাকে ফেরত দাও। ছেলেটার মুখ দেখার পর লোকটা সোজা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কুর্নিশ করে এবং সরি বলে। ছেলেটা ঝাড়া দিয়ে জেডকে সরিয়ে দেয়। লোকটা বলে, আমি এসব করতে চাইনি স্যার, আমি বুঝতে পারিনি যে ওটা আপনার মতো ইম্পর্টেন্ট কোনো লোক হবে। আমি আপনাকে আবারও সরি বলছি স্যার।
এবার প্রিন্সের কাছে এসে বলে, আপনি একটা চোরের কাছে কেন ক্ষমা চাইছেন? হোক সে ইম্পর্টেন্ট কেউ, বাট চোর তো চোরই। আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনি তার থেকে পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিন। ছেলেটা তখন প্রিন্সকে জিজ্ঞাসা করে, তুমি কে? কেন তুমি এসবের মতন আসছো? যদি এর মালিকের কোনো সমস্যা না থাকে তাহলে তোমার কি সমস্যা? ছেলেটা এবার লোকটাকে বলে, তুমি তোমার জিনিস ফেরত পেয়েছো, এখন এখান থেকে যাও। লোকটা দৌড়ে ওখান থেকে চলে যায়। প্রিন্স তখন বলে, লোকটাকে তুমি ফিরে আসো, প্লিজ দয়া করে এদিকে আসো। বাট লোকটা দৌড়ে চলেই যায়। ছেলেটা তখন প্রিন্সকে বলে, যদি কাউকে অ্যারেস্ট করা দরকার সেটা হলে তুমি। তুমি আমাকে ল্যাং মেরেছো তাই আমি পড়ে গেছি, এটা এক ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট। প্রিন্স তখন ছেলেটার কাছে গিয়ে বলে, সুইটি, তুমি এত কনফিডেন্স কোথা থেকে পেয়েছো? তুমি অন্যকে দোষারোপ করতে ওস্তাদ। ছেলেটা তখন প্রিন্সকে বলে, তুমি একদম ধোয়া তুলসী পাতা, তাই না? জেড তখন বলে, স্যার, এগুলোর ভেতর পড়বেন না প্লিজ। তারপর সাথে মনে হচ্ছে সে হায়ার স্ট্যাটাসের কেউ, তার থেকে ভালো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। প্রিন্স বলে, আচ্ছা আমি যাচ্ছি, এখানে থাকলে কাউকে হয়তো থাপড়ে ন্যাড়া করে দিতে পারি। এরপর জেড আর প্রিন্স ওখান থেকে চলে যায়। একটু আগাতেই ওরা দুজন বুঝতে পারে ওদের পেছনে কেউ আসছে। ওরা ঘুরে পিছনে তাকাতেই একটু আগের সেই ছেলেটাকে দেখতে পায়। প্রিন্স তখন বলে, এই তুমি আমাকে ফলো করছো কেন? তুমি কি আমাকেও ছিনতাই করার প্ল্যান করছো? ছেলেটা তখন বলে, এই বন কি তোমার বাবার বানানো? কেন আমি এখানে আসতে পারবো না? প্রিন্স তখন বলে, আমি বলিনি যে তুমি এখানে আসতে পারবে না, জাস্ট আমাকে ফলো করো না, ওকে? ছেলেটা বলে, কে বলেছে তোমাকে যে আমি তোমাকে ফলো করছি? তুমি আমাকে ফলো করছো সেটা বলো। প্রিন্স তখন বলে, তাহলে তুমি আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ? আমি তাহলে অপোজিট ডিরেকশনে যাব, যাতে করে আমরা বিভক্ত হয়ে যাই। ছেলেটা তখন বলে, আমি লর্ড কুশলের বাড়িতে যাচ্ছি, তুমি কি জানো সেটা কোথায়? প্রিন্স এবং জেড দুজনেই অবাক হয়ে যায়। পিছনের ছেলেটা একটু সামনে আগায়, তখনই পিছন থেকে কয়েকজন ডাকাত ওদের আক্রমণ করে। প্রিন্স তখন ছেলেটাকে বলে, তুমি কি তোমার বন্ধুকেও নিয়ে এসেছো আমাদের ছিনতাই করার জন্য? ছেলেটা তখন বলে, তারা আমার সাথে নয় এবং আমি তাদের কাউকেই চিনি না। জেড প্রিন্সকে প্রোটেক্ট করার ট্রাই করে, তারা পালিয়ে যেতে নেয়, তাদের ওর সাথে ছেলেটাও যায়। তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর চারদিক থেকে ডাকাতগুলো ওদের ঘিরে ফেলে। প্রিন্স খুব ইনোসেন্ট ভাব নিয়ে বলে, প্লিজ আমাকে হার্ট করো না, আমি একজন ছোট কুইয়ার যে সবেমাত্র মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। এখানে লুট করার মতো কিছুই নেই। ডাকাতদের একজন বলে, কিছুই নেই নেওয়ার মতো? প্রিন্স তখন ওই ছেলেটাকে বলে, তোমার নেকলেস, রিং, ঘড়ি সবকিছু তাদের দিয়ে দাও, তুমি কি মরতে চাও? ছেলেটা তখন বলে, তারা এসব জিনিসের জন্য এখানে আসেনি, তারা ব্লাড চায়। এসব শুনে প্রিন্স ভয় পেয়ে যায় এবং ছেলেটা প্রিন্সকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে দেয় আর বলে, আমাকে মারতে হলে আগে ওকে ফেস করো। যে সেটা দেখে একটা লাঠি নিয়ে প্রিন্সের সামনে গিয়ে ওকে আগলে দাঁড়ায় আর বলে, আমি বেঁচে থাকতে আমার মাস্টারকে কেউ কিছু করতে পারবে না। এরপর একটা ডাকাত ওই লাঠিটার ওপর তলোয়ার দিয়ে আঘাত করে আর লাঠিটা ভেঙে যায়। সেটা দেখে জেড ভয় পেয়ে যায়। এরপর ডাকাতগুলো যখন ওদের আবার আক্রমণ করতে নেয়, তখনই ওখানে লর্ড কুশল চলে আসে। প্রিন্স তখন জেডকে জিজ্ঞাসা করে, এটা কে? জেড বলে, এটাই লর্ড কুশল, যার সাথে আপনার গোপন সম্পর্ক রয়েছে বলে লোকে বলাবলি করে। প্রিন্সে সেটা শুনে বলে, ও মাই গড, সে এত হট যে আমি অজ্ঞান হয়ে জায়গায় মনে হয় মরে যাব। এদিকে লর্ড কুশল ডাকাতদের সাথে লড়াই করে ওদের তিনজনকে বাঁচিয়ে নেয়। লড়াই শেষে ওরা দুইজনই হাতে তালি দেয় এবং ওই ছেলেটা বলে, মাই গড। লর্ড কুশল বলে, তুমি এখানে কি করছো? তোমার কি মরার ভয় নেই? ছেলেটা বলে, আমি তোমাকে দেখতে এসেছি অবশ্যই। ছেলেটা আরও বলে, তুমি আমার পাশে থাকলে আমার ক্ষতি কেউ করতে পারবে না, এমনকি ওই লিটল পেডি ব্যান্ডেডগুলোও না। এবার লর্ড কুশল প্রিন্সের দিকে তাকিয়ে বলে, তোমার কি খবর? তোমার না মরে যাওয়ার কথা ছিল? প্রিন্স তখন হেসে বলে, আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তোমার সাথে দেখা করতে এসেছি। লর্ড কুশলকে খুব রাগান্বিত দেখা যায় এবং প্রিন্স ভয়ে ঢোক গেলে। এরপরে দেখা যায় প্রিন্সের বাবা তার সভাসদদের সাথে কথা বলছে এবং তখনই লর্ড কুশল প্রিন্সকে হাত ধরে টেনে ওখানে নিয়ে আসে। প্রিন্স তখন বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? লর্ড কুশল বলে, গেলেই দেখতে পাবে। ওদের দুজনকে একসাথে দেখে প্রিন্সের বাবা বলে, আমি বলেছি না তোমাকে আমার ছেলের থেকে দূরে থাকতে? এখন তুমি আমাকে আমার জায়গায় ঢুকেছো। তোমার কি কোনো লজ্জা নেই? নাকি তুমি ভেবেছো তোমার রয়্যাল ব্লাড তোমাকে ধরাছোঁয়ার বাইরে রাখবে? তোমার টাইটেল তো বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে, এখন তুমি একজন সাধারণ মানুষ ছাড়া কিছুই না। লর্ড কুশল বলে, যদিও আমি এখন একজন সাধারণ মানুষ, কিন্তু তোমার মতো দেশদ্রোহী থেকে অনেক ভালো। প্রিন্সের বাবা বলে, তোমার সাহস হয় কি করে কথা বলার? তুমি কাকে দেশদ্রোহী বলছো? এবং তার গার্ডদের বলে, সোলজার, লর্ড কুশলকে বন্দি করো ষড়যন্ত্র করার অপরাধে। এ কথা শুনে সোলজাররা এগিয়ে যায় লর্ড কুশলের দিকে এবং তার সাথে প্রায় লড়াই হতে যায়। তখনই ওদের সাথে সে ছেলেটার সামনে এগিয়ে আসে এবং বলে, সিরিয়াসলি, এখানে কে আসল দেশদ্রোহী? ওকে দেখে সবাই মাথা নত করে, ওকে সম্মান জানায় এবং কুর্নিশ করে। তখন ও বলে, কে সে যে বনের ভেতরে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে? প্রিন্সের বাবা বলে, কিং সাইসার। প্রিন্স তখন একা একা বলে, আমাকে এটা বলো না যে এই স্পয়েল ব্রাডটা আসলে কিং সাইসার, থানাপুরার সর্বশেষ রাজা। এরপর প্রিন্সের বাবা তার আসনটা ছেড়ে দেন এবং কিং সাইসার সেই আসনে গিয়ে বসে। যে তখন প্রিন্সকে হাত ধরে টেনে বসায় এবং কিংকে কুর্নিশ করতে বলে। যেটা দেখা দেখি প্রিন্সও বসে রাজাকে সম্মান জানায়। তখন প্রিন্সের বাবা বলেন, মাফ করবেন রাজা মহোদয়, আমি জানতাম না যে আপনি প্ল্যান করা তারিখের আগেই চলে আসবেন, তাই আমি যথাযথভাবে আপনার ওয়েলকাম করতে পারিনি। দয়া করে আমাকে মাফ করে দেবেন, ইউর ম্যাজেস্ট্রি। এরপর কিং সাইসের প্রিন্সের বাবার দিকে তাকিয়ে বলে, ওই ব্যাপারটা এখন ভুলে যান, এখন এই ব্যাপারটায় ফোকাস করেন যে কে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে।
এটা আপনার শহরে হয়েছে। আপনার কি কোনো ধারণা আছে যে এর পেছনে কে হতে পারে? প্রিন্সের বাবা বলেন, আমার এলাকায় দেশদ্রোহী বা ব্যান্ডিটদের লুকানোর মতো কোনো জায়গা নেই। শুধুমাত্র লর্ড কুশলের বাড়ি ছাড়া। তার বাড়ি বনের শুরুতেই। সে কখনোই কোনো অফিসারকে ঢুকে সার্চ করতে দেয়নি, ইওর ম্যাজেস্টি। লর্ড কুশল তখন একটা তলোয়ার সামনের দিকে ছুঁড়ে মারে এবং বলে, এটা একটা ব্যান্ডিটের তলোয়ার। এটা সিঙ্গা সিটির আর্মির তলোয়ার। প্রিন্সের বাবার দিকে তাকিয়ে বলে, আপনি কি করে আমাকে দোষারোপ করতে পারেন? প্রিন্সের বাবা তখন বলেন, আমার অনেক সোলজারের তলোয়ার চুরি হয়ে গেছে এবং সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়েছে। শুধু এই ছোট্ট একটা প্রুফ দিয়ে তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছো? তোমারটা কি? তুমি ক্রাইম সিনের জায়গায় কি করছিলে? ওটা তুমিই ছিলে না, যারা ব্যান্ডেডদের ওখানে গিয়ে নিয়ে গিয়েছিলে? লর্ড কুশল তখন জেডের পাশ থেকে প্রিন্সকে হাত ধরে টেনে নিয়ে আসে এবং বলে, ওয়ার্ডেস, তোমার বাবাকে বলো কে সাইয়েসেটকে ব্যান্ডেডদের হাত থেকে বাঁচিয়েছিল। প্রিন্সকে কিছু বলতে না দেখে সে আবার বলে, কি হলো বলো? প্রিন্স তখন বলে, সেটা তুমি ছিলে অবশ্যই। তুমি তখন খুব ফিয়ারলেস এবং ফিয়ার্সে ছিলে। সব ব্যান্ডিটকে একাই কাবু করে দিয়েছো। প্রিন্সের বাবা তখন বলে, তাহলে তুমি একজনকেও বাঁচিয়ে রাখোনি কেন? একজনও বেঁচে থাকলে অন্ততপক্ষে আমরা তাকে ইন্টারোগেট করে জানতে পারতাম যে কে তাকে পাঠিয়েছে। এমন না তো যে তুমি তাদেরকে চুপ করানোর জন্যই এমন করেছো? তাদের এসব কথা পাশে বসে কিং সাইসের চুপচাপ শুনছিল। প্রিন্সের বাবা প্রিন্সকে তখন বলে, ওয়ার্ডেস, ম্যাজিস্ট্রিকে বলো কুশলী সে যে রাজার সিংহাসনের ব্যাপারে ষড়যন্ত্র করছে। প্রিন্স তখন তার ম্যাডামের একটা কথা মনে পড়ে যে এই নামটা সবাই মনে রাখবে, যে রাজার সৎ ভাই ছিল। সে ভেতর থেকে খুবই রুথলেস ছিল এবং অনেক লোভী ছিল। কেউ কি বলতে পারো সে কি করেছিল? প্রিন্স তখন বলে, যেহেতু টিচার এতদূর পর্যন্ত বলেছেন, সে মনে হয় আমার নিজের ভাইকে খুন করেছিল নিজের রাজা বানানোর জন্য। আমি কি ঠিক বলেছি ম্যাম? ম্যাম তখন বলে, তুমি একদম ঠিক বলেছো। এরপর বলে, লর্ড কুশল রাজ সিংহাসন ছিনিয়ে নেওয়ার পূর্বে সানিয়া কর্ণের রাজা তার ফোর্সদের একসাথে করেছিল লর্ড কুশলের রিবেলের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। এবং এরপর সে নিজে মুকুট পরে নিজেকে রাজা বানায় এবং সানিয়ার ডাইনেস্টিতে এই প্রথম সে যে এই জায়গার নাম চেঞ্জ করে এবং নাম চেঞ্জ করে সানিয়া রাখে। প্রিন্স তখন বলে, আচ্ছা আমি কি তাহলে কোনো হিস্টোরিক্যাল মোমেন্টে বিলং করছি? এরপর আবার বাস্তবে ফিরে আসে। প্রিন্স মনে মনে বলে, যদি আমি বলি যে লর্ড কুশল এসবের পিছনে রয়েছে এবং তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে কিং সাইয়েসেডই রাজা থাকবে। তার মানে তাহলে সানিয়া নামক কোনো রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। আমার কি তাহলে চুপ করে থাকা উচিত যাতে হিস্ট্রি এই কাজ থেকে রক্ষা পেতে পারে, নাকি আমি সব কিছু বলে দেবো যাতে হিস্ট্রি চেঞ্জ হয়ে যায়? প্রিন্সকে চুপ করে থাকতে দেখে লর্ড কুশল বলে, কী ব্যাপার ওয়ার্ড্রেস, তুমি কিছু বলছো না কেন? তুমি যা জানো তা তোমার বাবাকে বলো। সে দোষদ্রোহী নাকি আমি? প্রিন্স তখন বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে প্রেশার দেওয়া বন্ধ করবে? আমাকে আগে নিজের সাথে কথা বলতে দাও। এরপর প্রিন্স অন্যদিকে তাকিয়ে নিজে নিজে মনে মনে বলে, যদি আমি জানি যে সে তার ভাইকে মার্ডার করার কথা ভাবছে, তাহলে কি আমার সেটা বলে দেওয়া উচিত? যেটা সঠিক আমার সেটাই করা উচিত, তাই না? কিন্তু আমি যদি তাদের বলি, তাহলে হিস্ট্রি নতুন করে লেখা হবে। এরপর প্রিন্স বলে, আমি কি করব? আমার মাথা ঘুরছে। লর্ড কুশল বলে, আমার তোমার সময় শেষ। এখন তুমি সবাইকে বলো কে সত্যিকারের দেশদ্রোহী। সবাই প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। প্রিন্স তখন বলে, লর্ড কুশল হলো আসল দেশদ্রোহী। প্রিন্স আরও বলে, সে কিং সাইসেডকে মারার প্ল্যান করছে যাতে সে নিজে সিংহাসনে বসতে পারে। কিং সাইসেড এর কথা শুনে অবাক হয়ে যায়। প্রিন্সের বাবা তখন তার সোলজারদের বলে লর্ড কুশলকে আটক করার জন্য। এরপর সোলজাররা লর্ড কুশলকে আটক করতে আসলে কিং সাইসেড উঠে দাঁড়িয়ে বলে, দাঁড়াও, ওয়ার্ডেস মাত্রই কেবল মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। তার মানসিক অবস্থা এখনও সুস্থ না। আমার মনে হয় এই রায় আজকের জন্য স্থগিত থাকুক। প্রিন্সের বাবা তখন বলে, বাট ইউর ম্যাজেস্ট্রি। সে কথা শোনে না। কিং সাইজের ওখান থেকে উঠে চলে যায়। প্রিন্সের বাবা তখন বলতে থাকে, ইউর ম্যাজেস্ট্রি, এটা আপনার জীবন মরণের ব্যাপার। এবং সে উঠে ম্যাজিস্ট্রির পেছনে যেতে নিলে বানচং তাকে বাধা দেয়। এরপর লর্ড কুশল এবং বানচং দুজনেই প্রিন্সের দিকে তাকায়। এরপরের দৃশ্যে দেখা যায় লর্ড কুশল প্রিন্সকে টেনে নিয়ে যায় তার বাড়ির দিকে এবং প্রিন্স তাকে ছেড়ে দিতে বলে। প্রিন্স তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। এই কথা বলে প্রিন্স ছাড়া পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। তখনই সেখানে উপস্থিত হয় কিং সাইসেড এবং সে লর্ড কুশলকে ডাকে এবং বলে, আমি কি তোমার বাসায় আজকের রাতটা থাকতে পারি? লর্ড কুশল তখন বলে, তুমি হলে রাজা, তুমি আমার মতো একজন সাধারণের বাড়িতে কি করে থাকবে? লর্ড কুশল বলে, তার থেকে ভালো তুমি সিঙ্গা বিমান প্যালেসে থাকো। কিং সাইসেড বলে, লর্ড কুশলের হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসে আর বলে, ও জায়গাটা অনেক বোরিং, তোমার সাথে থাকা তার থেকে বেশি মজার। এবং এটা টানাটানিতে কুশলের হাত থেকে প্রিন্সের হাতটা ছুটে যায়। কিং সাইসেড আরও বলে, তুমি আমাকে কতদিন দেখোনি, তুমি কি আমাকে একটু মিস করোনি? লর্ড কুশল বলে, না। কিং সাইসেড একটু আপসেট হয়ে বলে, তুমি এত কোল্ড হার্টেড কেন? সে আরও বলে, যাই হোক, আমি তোমার বাসাতেই আজকে রাত থাকবো। লর্ড কুশল বলে, তুমি জাস্ট আবারও আক্রমণ হওয়ার ভয় পাচ্ছ, এটা এখন স্বীকার করে নাও। আমি জানি তুমি কীরকম চিন্তাভাবনা করতে পারো। কিং সাইসেড বলে, যদি জানোই তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? এই ফাঁকে ওদের কথাবার্তা বলতে দেখে ওখান থেকে প্রিন্স চুপিসারে সরে আসতে চায়। তখনই লর্ড কুশল ওর নাম ধরে ডাকে আর ও থেমে যায়। লর্ড কুশল আবার প্রিন্সের হাত ধরে টানতে টানতে তার বাসার দিকে নিয়ে যায় আর অন্য সবাই তাকিয়ে তাকিয়ে সেটা দেখতে থাকে। প্রিন্স তাকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিং সাইসেড ওদের পিছন পিছন যায় আর লর্ড কুশলকে ডাকতে থাকে। লর্ড কুশল প্রিন্সকে নিয়ে গিয়ে তার ঘরের মেঝেতে ফেলে দেয়। তখনই সেখানে কিং সাইসেডও পৌঁছায়।
প্রিন্স তখন বলে, একটু আস্তে ধীরে পড়ো, আমি এত ছোট, তুমি আমার সাথে এরকম রাফ বিহেভ করছো কেন? লর্ড কুশল এখন বলে, তুমি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছো থেকেই তোমার মুখ খুব চলছে, তুমি কি আবারও মরতে চাও নাকি? প্রিন্স তখন না বলে। প্রিন্সের অবস্থা দেখে কিং সাইসেট মিটমিট করে হাসতে থাকে। প্রিন্স আবার বলে, আমি এখনই মরতে চাই না। লর্ড কুশল বলে, তাহলে নিজের মুখটা বন্ধ রাখো। কথা শুনে প্রিন্স চুপ করে যায়। লর্ড কুশল তখন তার সার্ভেন্টদের বলে তার ভাইয়ের জন্য খাবার এবং পানির ব্যবস্থা করতে। লর্ড কুশল এবার তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সাথে এখানে থাকতে পারো, কিন্তু কোনো রয়্যাল টাইটেল বা স্ট্যাটাস নিয়ে নয়। তুমি কি এভাবে থাকতে পারবে? কিং সাইসেট বলে, অবশ্যই পারবো, এমনিতেও টাইটেল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লর্ড কুশল বলে, ভালো। আরও বলে, আমার জন্য এখানে অপেক্ষা করো, আমার এই ছেলেটার সাথে কিছু বোঝাপড়া আছে। কথা বলে লর্ড কুশল আবার প্রিন্সের হাত ধরে টেনে নিয়ে যায়। তখন কিং সাইসেট বলে, ভাই বেশি দেরি করো না, আমি কিন্তু তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কথা শুনে লর্ড কুশল প্রিন্সকে টেনে নিয়ে চলে যায় এবং কিং সাইসেট হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই লর্ড কুশল প্রিন্সকে একটা রুমের বেডের ভেতরে এনে ফেলে দেয় এবং লর্ড কুশল দরজাটা আটকে দেয়, দেন ধীরে ধীরে ওর কাছে আসতে নেয়। তখন প্রিন্স ভয় পেয়ে বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, আমি এমনিতেও কখনোই তোমার সাথে পারবো না, কিন্তু শুধু একটা জিনিস খেয়াল রেখো, মরার সময় যেন আমাকে দেখতে প্রিটি লাগে। ওর কথা শুনে লর্ড কুশল বোকা বনে যায় আর মিটমিট করে হাসতে থাকে। এরপরে কিছুর একটা গর্জন শুনে প্রিন্স পিছনে ফিরে তাকায় এবং একটা বাঘ দেখতে পায়। বাঘটা গর্জন করছিল। ওর এত কাছাকাছি একটা বাঘ দেখে ওর স্ট্রোক করার মতো অবস্থা হয়। সে তখন লর্ড কুশলের দিকে তাকিয়ে বলে, আমাকে সাহায্য করো। লর্ড কুশল তখন জিজ্ঞাসা করে, কি বললে তুমি? প্রিন্স ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, আমাকে সাহায্য করো। লর্ড কুশল তখন বলে, তুমি তো আগে আমার পেটকে কখনো ভয় পেতে না। এরপর বাঘটার দিকে তাকিয়ে বলে, মোমো তুমি এখন বাহিরে যাও। বলার সাথে সাথে বাঘটা উঠে রুমের বাইরে চলে যায়। বাঘটা চলে যেতেই প্রিন্স স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং বলে, কোনো বাঘের এরকম মোমো নাম হয়? আরও বলে, আমি কোন জগতে আছি? এরপর লর্ড কুশল ওর কাছে এসে ওর হাত ধরে বলে, ওয়ার্ডেস কি হয়েছে তোমার? তুমি কেন এত পরিবর্তন হয়ে গেছো? তুমি আগের মতো আর নেই, যাকে আমি জানতাম। প্রিন্স তখন বলে, আমি সেই আগের মতোই আছি। আরও বলে, আমার মনে হয় এটা ওই পয়জনের জন্য হয়েছে। এবং লর্ড কুশলকে জিজ্ঞাসা করে, ওটা তুমি ছিলে না যে আমার হৃদয় ভেঙেছো এবং আমাকে বিষ খেয়ে মরে যেতে বাধ্য করেছো? লর্ড কুশল তখন রেগে জিজ্ঞাসা করে, আমি আমি তোমার হৃদয় ভেঙেছি? আরও বলে, যেদিন আমি পোর্ট সিটিতে চলে গেলাম সেদিন আমাদের মাঝে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমি ফিরে আসলাম আমি শুনলাম তুমি অলরেডি পয়জন নিয়ে নিয়েছো। আমি সত্যিই ভেবেছিলাম এটা আমার জন্য করেছো। এরপর প্রিন্স আবার মনে মনে একা একা বলে, তাহলে ওয়ার্ডেস লর্ড কুশলের জন্য হার্টব্রেক হয়ে মারা যায়নি? তার মানে লর্ড কুশল ওয়ার্ডেসের লাভার ছিল না? তখন লর্ড কুশল প্রিন্সের হাত ধরে বলে, তার থেকে বেশি যেটা আমাকে কনফিউজড করেছে সেটা হলো, তুমি হঠাৎ করে আমাকে কেন দোষারোপ করছো কিং সাইসেটকে মারার ব্যাপারে? আমরা তো আগেই প্ল্যান করেছিলাম তাকে না মেরে সিংহাসন থেকে সরানোর জন্য, তাই না? এবার প্রিন্স আবার মনে মনে একা একা বলে, তার মানে ওয়ার্ডেস কুশলের সাথে একসাথে বিদ্রোহে যুক্ত হয়েছিল। লর্ড কুশল তখন প্রিন্সকে বলে, তুমি এখন চুপ কেন এবং একা একা নিজের সাথে কী বলছো? প্রিন্স তখন বলে, আমার এখন মাঝে মাঝে নিজেকে উদাস উদাস লাগে। প্রিন্স এবার লর্ড কুশলের হাতটা ভালোভাবে ধরে বলে, আমার এখন সত্যি বলতে কিছুই মনে নেই, আমাকে একটু সময় দাও সব কিছু গুছিয়ে নেওয়ার। একথা বলে সে পিছনে আগাতে থাকে এবং লর্ড কুশল সেটা দেখে ওকে বেডের সাথে শুয়ে চেপে ধরে এবং বলে, সত্যি করে বলো তুমি কি ফোন দিয়ে আসছো এবং আমাকে কেন দোষারোপ করছো? প্রিন্স তখন দুহাত জোর করে ক্ষমা চায় লর্ড কুশলের কাছে আর বলে, আমি এখন অনেক কনফিউজড, দয়া করে আমাকে হার্ট করো না প্লিজ। এবার লর্ড কুশল প্রিন্সের দুহাত বেডের সাথে চেপে ধরে বলে, তাহলে আমাকে তোমার মেমোরি আবার ফেরত আনতে দাও। একথা বলে লর্ড কুশল প্রিন্সের ঠোঁটে চুমু খায়। প্রিন্স তো স্ট্রোক করার মতো অবস্থা হয়। এবার লর্ড কুশল বলে, কি তোমার কিছু মনে পড়ছে? এবার লর্ড কুশল আবার বলে, এখন আমাকে বলো তুমি ঠিক কী প্ল্যান করছো? প্রিন্স তখন হেসে বলে, সত্যিই আমার এখনও কিছু মনে পড়ছে না। এরপর আবার লর্ড কুশলকে ওকে কিস করতে বলে। লর্ড কুশল এবার ওর দুগাল দুহাতে চেপে বলে, এখনও তুমি না বোঝার ভান করছো? আমি দেখাচ্ছি আমি কি করতে পারি, দেখো আমি তোমাকে কথা বলাতে পারি কিনা। এরপর লর্ড কুশল প্রিন্সকে আবার কিস করে। তখনই দরজায় ওর ভাই নক করে। লর্ড কুশল বলে, কে ওখানে? সাইদ বলে, ভাই আমি এখানে। তুমি ওখানে কি করছো? লর্ড কুশল বলে, আমি আমার কাজ করছি, তোমার জন্য অপেক্ষা করো, আমার কাজ শেষ হতেই আমি তোমার কাছে আসছি। সাইসেট বলে, না আমি এখন অনেক বোর হচ্ছি, তুমি কেন ওখানে কথা এত ব্যস্ত সময় পার করছো, আমি কি ভেতরে আসতে পারি? লর্ড কুশল তখন রেগে বলে, একদমই না, ভেতরে আসার কথা একদমই চিন্তা করবে না। সাইসেট বলে, তাহলে বাইরে আসো এবং আমার সাথে কথা বলো, এখনই আসো। একথা বলে সে দরজায় নক করতেই থাকে। লর্ড কুশল তখন বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে আমি আসছি, ধৈর্য ধরো। এরপর লর্ড কুশল প্রিন্সের দুহাত ধরে বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো মোমো তাহলে তোমাকে ফেরত আনবে, আমি এবং মোমো এর থেকে তুমি যাকে বেছে নাও। একথা বলে প্রিন্সকে বেডের উপর ফেলে দিয়ে সে দরজা খুলে বেরিয়ে যায়। এবার প্রিন্স একা একা বলে, 3 মিনিটে 4বার তার মুড চেঞ্জ হয়েছে, সে কি পাগল নাকি ভুল বুঝছে? সাইসের তখন আগুন নিয়ে খেলা করছিল, এটা দেখে পিছন থেকে লর্ড কুশল বলে, আমি তোমাকে কতবার না করেছি আগুন নিয়ে খেলা করবে না? সাইসেট বলে, তুমি আগের মতোই ভয়ঙ্কর আছো ভাই। লর্ড কুশল তখন বলে, সত্যি তুমি এত দূর এসেছো শুধুমাত্র আমাকে খোঁজার জন্য?
তাহলে বলে ফেলো কী জন্য এসেছো। এটা যদি কোনো ননসেন্স কথাবার্তা হয় তাহলে আমি তোমাকে আবার ফেরত পাঠিয়ে দেবো। সাইসেড বলে, যখন থেকে আমি সিংহাসনে আরোহণ করেছি এবং তোমার জেল থেকে মুক্ত করে দিয়েছি, তারপর 1 বছর হয়ে গেছে। আমি তোমার সাথে একজন ভাই হিসেবে দেখা করতে এসেছি, দ্যাটস বল। লর্ড কুশল তখন বলে, আমরা কি সত্যি এত ক্লোজ ছিলাম? কারণ আমার সেরকম কিছুই মনে পড়ছে না। লর্ড কুশল আবার বলে, তোমার যদি আমার সাথে দেখা করা হয়ে যায় তাহলে তুমি এখন ফেরত যেতে পারো। সাইসেড বলে, দাঁড়াও, আমার আরেকটা জিনিস বলার আছে। আমি চাই তুমি আবার আমার রয়্যাল গার্ড হিসেবে থাকো। আমি তোমার নাম এবং টাইটেল ফেরত এনে দেবো। আমার কথায় কি তুমি রাজি? লর্ড কুশল বলে, না, এটা আমি করতে চাই না। আমার এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। সাইসেড বলে, ইম্পর্টেন্ট বিজনেস? আমাকে সিংহাসন থেকে সরানোর? লর্ড কুশল বলে, সো তুমি অলরেডি সেটা জানো। তুমি একজন বাচ্চার মতো আচরণ করো, বাট আমি কখনোই ভাবিনি তোমায় চিনতে পারবো না। তোমার শত্রুকে তোমার কার্ড বানাতে চাচ্ছ? তুমি এটাই করতে চাচ্ছ? সাইসেড তখন বলে, আমি ভেবেছি তোমাকে তোমার গ্র্যান্ড টাইটেল ফেরত দিলে তুমি তোমার প্ল্যানকে গিভ আপ করবে, বাট আমি কখনোই ভাবিনি তুমি এতটা ক্ষমতালোভী হবে। আমাকে সত্যি করে বলো, যদি তুমি আমার সিংহাসন পাও, তুমি কি আমাকে মেরে ফেলবে এটার জন্য? লর্ড কুশল বলে, একটু ওর দিকে এগিয়ে এসে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের ওপর। লর্ড কুশল তখন আবার ওকে বলে, যাও এবং সিঙ্গে বিমান প্লেসে থাকো। যদি তুমি এখানে থাকো তাহলে আমি তোমাকে ঘুমের মধ্যে মেরে দিতে পারি। একথা শুনে ওর ভাইয়ের চোখে পানি চলে আসে এবং সে নীরবে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় এবং ওখান থেকে সিঙ্গামান প্যালেসে যেতে নেয়। লর্ড কুশল ওর পিছনে পিছনে আসে এবং নিচে গার্ডদের বলে, তোমরা দুজন আমার ভাইয়ের দিকে চোখ রাখবে, রাতের বেলা একা বের হতে দেবে না। আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, খেয়াল রেখো। গার্ড দুটো ইয়েস স্যার বলে ওখান থেকে চলে যায়। এরপর লর্ড কুশল আবার সেই রুমের কাছে চলে আসে যেখানে প্রিন্সকে আটকে রেখেছিল এবং মোমো নামক সেই বাঘটাকে দেখতে পায় এবং ওকে দেখে বলে, মোমো, তুমি অনেক ভালো কাজ করেছো, আমি তোমাকে পরে এটার জন্য পুরস্কার দেবো। কুশল রুমে ঢুকে প্রিন্সকে দেখতে পায় না, তাই সে বাইরে এসে মোমোকে জিজ্ঞাসা করে প্রিন্সের কথা। এদিকে দেখা যায় প্রিন্স একটা চেয়ারে বসে হাঁপাতে থাকে আর বলে, আমি ওই সাইকেল ফিরে আসার অপেক্ষায় থাকতে পারি না, আমাকে পালাতে হবে। প্রিন্স, ভাগ। এরপর সে উঠে দাঁড়ায় এবং দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতেই সে মোমোকে দেখতে পায় এবং সাথে সাথে ভয়ে দরজা বন্ধ করে দেয়। প্রিন্স তখন মনে মনে বলে, এটা একটা পাগলের কাজ, অন্য সব কিছু রেখে তাকে বাঘই কেন পুষতে হবে। এরপর হঠাৎ করে সে জানালায় কিছুর একটা আওয়াজ পায় এবং জানালার কাছে যায়। জানালা খুলে বাইরে তাকাতেই কেউ একজন তাকে নিচে আসার জন্য ইশারা করে। প্রিন্স তখন পেছনের দিকে একবার তাকায়, আবার সামনের ওই লোকটার দিকে তাকিয়ে বলে, কে সে? সেটা আমার দেখার আর দরকার নেই এখন, আমার এখন এখান থেকে পালাতে হবে, এটাই মূল কথা। এরপর সে জানালা উঠে ভয়ে ভয়ে ওখান থেকে লাফ দেয় এবং নিচে বানজং ওর জন্য অপেক্ষা করে। ও গিয়ে সোজা বানজংকে নিয়ে মাটিতে পড়ে যায় এবং প্রিন্স বানজংয়ের বুকের উপরে পড়ে। এরপর প্রিন্স মুখ উঠিয়ে বানজংয়ের মুখের দিকে তাকায়। বানজংয়ের সুন্দর চেহারা দেখে প্রিন্স অবাক হয়ে যায়। এরপর দৃশ্যে দেখা যায় প্রিন্সের বর্তমান লাইফের চিত্র, যেখানে প্রিন্স একটা হসপিটালের বেডে শুয়ে আছে এবং সে কোমায় আছে। তার পাশে তার ম্যানেজার নাট বসে আছে। তখনই সেখানে একদল পুলিশ আছে। পুলিশ বলে, আপনি তো মিস্টার পানিয়াপাতের ম্যানেজার, তাই না, যে সিঙ্গার প্রিন্স নামে পরিচিত? ম্যানেজার হ্যাঁ বলে। ম্যানেজার আরও বলে, ডাক্তারের সাথে কি কথা হয়েছে? পুলিশ অফিসার বলে, আসলে আমি সে কাজের জন্য এখানে আসিনি। পুলিশ তখন একটা কাগজ ম্যানেজারকে দিয়ে বলে, এটা হলো একটা জরিমানার নোটিশ মিস্টার পানিয়াপাতের জন্য, কারণ সে গত রাতে সানিয়া টুনাইট শোতে হোমোসেক্সুয়ালি ঘটিত কাজে লিপ্ত হয়েছে। পুলিশ আবার বলে, আপনি তার হয়ে এখানে একটা সাইন করে দিন। ম্যানেজার তখন পুলিশকে জিজ্ঞাসা করে, প্রিন্সকে যে ড্রাগস দিয়েছে সে কী হলো? পুলিশটি ম্যানেজারের কথা উত্তর না দিয়ে বলে, আপনি এখানে আগে সাইন করে দিন। এরপর ম্যানেজার ওই ডকুমেন্টসে সাইন করে দেয়। ম্যানেজার ডকুমেন্টসগুলো পুলিশের কাছে হস্তান্তর করতেই পুলিশ ওখান থেকে চলে যেতে নেয়। তখন ম্যানেজার আবার বলে, অফিসার একটু দাঁড়ান, ওই কেসটার কী হলো? পুলিশ অফিসারটা তখন বলে, সেটা আমাকে অন্য ইউনিটে ট্রান্সফার করতে হবে। পুলিশ অফিসারটা তখন আবার বলে, আমি আপনাকে সোজাসুজি কথাটা বলছি তাহলে। সে রাতে প্রিন্স যেসব এসকর্ট হায়ার করেছিল তারা সকলেই ইলিগাল কাজ করত। যখনই অবস্থার অবনতি হয়েছে তারা সকলেই পালিয়ে গেছে এবং সেখানে কোনো এভিডেন্সই পাওয়া যায়নি। তাদেরকে ধরা এখন অনেক বেশি কষ্টকর হয়ে গেছে এবং প্রিন্সের অনেক হেটার্স রয়েছে। এবার পুলিশ অফিসারটি প্রিন্সের দিকে তাকিয়ে বলে, সে যদি তার জেন্ডারের বিপরীতে যেতে চায় তাহলে তাকে এগুলো ডিল করতে হবে। একথা বলে পুলিশ অফিসারটি ওখান থেকে চলে যায় এবং ম্যানেজার ওর পাশে আবার বসে গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় বানজং এবং প্রিন্স দুজনেই নদীর কাছে যায়। প্রিন্স তখন বানজংকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? বানজং তখন বলে, অবশ্যই আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে দিতে যাচ্ছি, তাড়াতাড়ি করে বোর্ডে ওঠো। এই কথা বলে বানজং আগে চলে যেতে নিলেই পেছন থেকে প্রিন্স দৌড়ে গিয়ে ওর হাত ধরে বলে, দাঁড়াও, একটু অপেক্ষা করো। আর বলে, আচ্ছা তুমি কে? তুমি কিভাবে জানো আমি কোথায় থাকি? কেন তুমি আমাকে সাহায্য করছো? এবং আমি কিভাবে বুঝবো যে তোমাকে বিশ্বাস করা উচিত? হতেও তো পারে তুমি কোনো ক্রিমিনাল যে আমাকে কিডন্যাপ করে কোনো পাড়ায় বিক্রি করে দেবে। বানজং তখন বলে, তোমার কি আমাকে দেখে সেরকমই কিছু মনে হয়? আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন আমাদের এখান থেকে পালাতে হবে। যদি লর্ড কৌশলের টাইগার আমাদের সেন্ট পায় তাহলে আমরা শেষ। এ কথা বলে ওরা নৌকায় ওঠে এবং বানজং নৌকা চালাতে থাকে। নৌকা চালাতে চালাতে বানজং বলে, এখন তুমি যে আমার উপরে পড়লে এবং অদ্ভুত কিছু শব্দ করছিলে, তুমি ওগুলোর হিডিং মিনিং কি?
প্রিন্স হেসে বলে, ওটা কিছুই না, আমি এমনিতেই বাজে বকছিলাম, ওগুলো মুখ থেকে বেরিয়ে গেছে, তুমি কিছু মনে করো না। বানচং বলে, যদিও ওটা মুখ থেকে বেরিয়ে গেছে অবশ্যই এটার কিছু মিনিং হবে। এটা কি কোনো সিক্রেট কোড? প্রিন্স তখন হেসে বলে, এটার মিনিং হলো ও গ্লাস। প্রিন্স আবার বলে, যখন তোমার চোখে চশমা দেখলাম তখন এগুলোই আমার মুখ থেকে বেরিয়ে এসেছে। বানচং তাকে তখন একটা কবিতা শোনায়, যেটা তার নিজের লেখা ছিল। প্রিন্স হাততালি দেয় এবং বলে, ওয়াও, এটা গর্জিয়াস ছিল, এবং জিজ্ঞাসা করে, এটা কার লেখা? বানচং তখন বলে, কারো না, এটা একটা ছোট কবিতা, একজন বিখ্যাত কবির। বানচং বলে, আসলে আমি অনেক বছর ধরে তোমার বাবার সাথে কাজ করছি, আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে চিনি। তুমি সত্যিই আমার ব্যাপারে কোনো কিছু মনে করতে পারছো না? প্রিন্স এবার বলে, সত্যি আমরা দুজন দুজনকে এত বছর ধরে চিনি? এবার প্রিন্স ওকে সরি বলে, আমি ভালো না, আমি কোনো এক টাইপের বিষ খেয়ে নিয়েছি এবং অজ্ঞান হয়ে গেছি। যখন আমি হুঁশ ফিরে পেলাম তখন আমার সব স্মৃতি হারিয়ে ফেলেছি। বানচং তখন জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে তুমি কেন বিষ খেয়েছিলে? আমি আমার নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছি। তারপরে কোনো এক অফিসার বা অন্য কেউ আমার বডিটা পায় এবং বাড়িতে নিয়ে আসে। বানচং তখন বলে, সেটা বানচন ছিল। প্রিন্স তখন উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ, সেটা বানচন ছিল। প্রিন্স তখন বানচংকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? বানচং তখন বলে, ওটা আমিই ছিলাম, আমিই বানচন, রয়্যাল ক্লাইগ্রাভার। প্রিন্স এবার হাততালি দিয়ে বলে, ও, সেটা তুমি ছিলে যে আমাকে খুঁজে পেয়েছিলে? তাহলে আমাকে এবার বলো, কে ছিল ওয়ার্ড্রিজের লাভার, যার সাথে আমি রিলেশনে ছিলাম? সে কে ছিল? কে আমার হৃদয় ভেঙেছিল? বানচন তখন বলে, আমি সত্যিই জানি না, আমি শুধু এতটুকুই জানি যে তুমি ভালোবেসে একদম ভেঙে পড়েছিলে। প্রিন্স তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলো, আমি মরে যাওয়ার আগে আমি কি কিছু বলেছিলাম? আমার শেষ কথা কে ছিল? বানচং তখন বলে, যখন আমি তোমাকে খুঁজে পেয়েছি তুমি অলরেডি বেহুশ হয়ে গিয়েছিলে। প্রিন্স হাল ছেড়ে দিয়ে বলে, সেটা খুবই বাজে ছিল। এরপর প্রিন্স বানচংয়ের বইটা ধরে বলে, এটা কি সত্যি ছিল নাকি তুমি এর থেকে বেশি কিছু জানো কিন্তু কিছু প্রকাশ করছো না? বানচং তখন বলে, আমি কেন তোমাকে মিথ্যা বলতে যাব? কিন্তু এখন বলে, আসলে তোমাকে দেখে মনে হয় না যে তুমি মিথ্যা বলার মতো মানুষ। তুমি এরকম ইনোসেন্ট চেহারার একটা মানুষ, আমার মনে হয় তুমি যে কোনো কাউকেই বোকা বানাতে পারবে। প্রিন্স একটু ওর দিকে এগিয়ে বলে, কিন্তু তোমার ফেস কাছ থেকে দেখলে মনে হবে যে তোমার চেহারা সত্যিই হ্যাভেন গিফটেড। ওকে এত কাছে দেখে বাঞ্ছন একটু অবাক হয়ে যায়। এর মধ্যেই নৌকাটা ভারসাম্য হারিয়ে একটু দোল খায় এবং ওরা ধাক্কা খেয়ে একে অপরের ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায়। বেশ কিছুক্ষণ পর একে অপর থেকে সরে আসে। এখানেই শেষ হয় এপিসোড 1-এর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।